নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে শুরু হচ্ছে চাউমিন দিয়ে। চাউমিন প্যাকেট কেটে গরম জলে ভিজিয়ে নেব। পাশে একটু সাদা তেলও দিয়ে দেবো গরম জলে ভেজানোর সময়। তো যাক, এখন বের করে রাখলাম। আলু ছিলছি মাংসের জন্য। ছোটো ছোটো আলু আছে, যেটা আলুর দম করে, গোটা গোটা আলু ছোটোগুলো। তো ওই ছোটো ছোটো আলুগুলো আমি মাংসে দেবো, গোটাই দেবো। তাই আলুগুলো ছিলে নিচ্ছি আমি। আর পাশে চাউমিনের জন্য গাজর, তারপরে ফুলকপি, আলু, মটরশুঁটি সব এগুলো কেটে নেব গাজরে দেওয়ার জন্য। আজকে ভেজ চাউমিন বানাবো। তো সবটাই আমি আলু ছিলে নিচ্ছি বসে বসে। আজকে চাউমিন ওদের বায়না ধরেছে, চাউমিন প্রতিদিন তো রুটি হয় বা আর কিছু হয়, তো আজকে চাউমিন খাবে বলেছে। তো চাউমিন আজকে বানিয়ে দেবো। ভেবেছিলাম সুজির খিচুড়ি বানাবো, শুকনো খিচুড়ি, ভুনা খিচুড়ি। তো ওরা বললো, মিঠি আর সবই বললো যে না, আজকে চাউমিন করো, কালকে সুজির ভুনা খিচুড়ি হবে। তো যাই হোক, ওদের কথাই রাখি, ওরা যেটা পছন্দ করে সেটাই তো করে দিতে হবে। তাই আমি সবগুলোই ছিলে কেটে ধুয়ে রেখে দেবো, তারপরে চাউমিন আমি করতে যাব। তো এইদিকে চাউমিন আমি গরম জলে দিয়ে দিয়েছি, সাথে একটু সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিচ্ছি এই কারণে যে চাউমিন ঝরঝরা হয়ে থাকবে, একটার গায়ে আর একটা লেগে থাকবে না। তো এদিকে আমি জিরা আর শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি বাটা যাবে সেই জন্য। এদিকে মাংসের জন্য গোটা আলু, মাংসে মটরশুঁটি দেবো। আর এইদিকে চাউমিনের জন্য গাজর, মটরশুঁটি, ফুলকপি, আলু কেটে রেখেছি। টমেটো রেখেছি মাংসে দেওয়ার জন্য। তো এগুলো সব কেটে ধোয়া হয়ে গেছে, সাইড করে রেখেছি। এদিকে পেঁয়াজ কুচি রেখেছি, আদা রসুন ছিলে রেখেছি, মশলা করব তাই। তো চাউমিন আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এদিকে ডিম আমি একটা তেলে ভেজে ভুজিয়া করে নেব চাউমিনে দেওয়ার জন্য। তো ডিমটা আমি তেলে ছেড়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করব, করে ভুজিয়া করব আমি। দেখে মনে হচ্ছে পোচ হয়ে গেছে ডিমের। তো বেশ কিছুক্ষণ তেলে দেওয়ার পরে ডিমটা আমি নাড়াচাড়া করতেই থাকবো। উপরে একটু হালকা লবণ ছড়িয়ে দিব স্বাদ মতো, যেন পরে খেতে ভালো লাগে, স্বাদ লাগে, সেই জন্য হালকা একটু লবণ ছড়িয়ে দিলাম আমি। তারপরে নাড়াচাড়া করতে থাকবো আমি। লবণটা রেখে দিলাম লবণের জায়গায়। আমরা মেলায় গেলে যে চাউমিনটা খাই, তার থেকে ভালো করে বাড়িতে করলেও স্বাদ লাগে না। কেনা জিনিস তো, দোকানে অল্প দেয়, তো ওই জন্য মনে হচ্ছে বেশি স্বাদ লাগে। যেমন তেমন করলেও মনে হচ্ছে খেতে ভালো লাগে। আর বাড়িতে খুব যত্ন সহকারে করলেও, ভালো করে রান্না করলেও খেতে ভালো লাগে। সে যেই হোক না কেন, বেগুনি হোক, চপ হোক, সিঙ্গাড়া হোক, বা চাউমিন হোক, বা ম্যাগি হোক, যাই করি না কেন, ঘরে করলে, ঘরে তৈরি খাবার আবার খেতে খুব একটা স্বাদ লাগে না। আর কেনা জিনিসটাই খুব ভালো লাগে। কি জানি কেন এটা মনে হয়, আমার তো মনে হয়। কার কীরকম লাগে আমি জানি না। তো যাই হোক, এরকম ডিমটা আমি ভেঙে 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 ভুজিয়ে আকার করে নেব। ডিম প্রায় হয়ে এসেছে। তো এইভাবে যত টুকরো টুকরো করব, তত ছোটো ছোটো টুকরো করে করে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে আমি ভুজিয়ার আকারে করছি।
তো এই হলো আজকে আমার ভেজ চাউমিন, সাথে ডিম ছড়ানো। তো ওদের চাউমিন থালায় সাজিয়ে দিয়ে আমি মাংস ধুতে গেছিলাম, মাংস ধুয়ে নিয়েও চলে এসেছি। তার আগে আমি ভাত বসেছিলাম, ভাত ফুটে গেছে, তো এখনও সস নিয়ে আসেনি। তো এদিকে ডিমের ভুজিয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি, পরে চাউমিনের সাথে মিশিয়ে দেবো। তাই যখন চাউমিন হয়ে আসবে তার আগে একটু মিশিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেওয়ার জন্য। এদিকে সাদা তেলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর, ফুলকপি, আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম, তো এগুলো সব আমি সাদা তেলে একটু ভেজে নেব। আমি আবার লঙ্কা দিইনি, এই কারণে মিঠি ঝাল খেতে পারে না। আমি খেয়ে নিব, সবিকও খুব কষ্ট করে খেয়ে নিবে, কিন্তু মিঠি একদমই ঝাল খেতে পারে না, তাই আমি কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা ছাড়াই আমি করছি। পরে যে চাউমিন ওদেরকে ভেজে দেবো, তবুও আমি লঙ্কা কুচিয়ে দেবো না, কারণ মিঠি তো খেতেই পারে না, কাঁচা লঙ্কা হোক বা সবজির ঝাল হোক। তাই চাউমিন আমি কাঁচা লঙ্কা দিইনি। তো এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি চাউমিনগুলো ঢেলে দিলাম। চাউমিনগুলো বেশ ঝুরঝুরে হয়ে গেছে, দেখছেন তো, সাদা তেল দিয়েছিলাম তো সেই জন্য। আর বেশিক্ষণ জলে রাখা চলবে না, আর বেশিক্ষণ জলে রাখলেও আঠা আঠা হয়ে যায় আর একটার সঙ্গে আরেকটা লেগে যায়। তো চাউমিনগুলো আমি ঢেলে নাড়াচাড়া করতে থাকি, সবজিগুলো যতক্ষণ না মেশে ততক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো। কি সুন্দর ঝরঝরে হয়ে আছে চাউমিনগুলো, সাদা তেল দিয়েছি সেই জন্য। তো এদিকে চাউমিন সবজির সঙ্গে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আমি ডিমটা দিয়ে দিলাম মেশানোর জন্য। তো ডিম দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে পুরো ডিমটা আমি চাউমিনের মধ্যে মিশিয়ে নেব। তো যাই হোক, ডিমটা তো নাড়াচাড়া করে নিলাম, মিশিয়েও দিলাম চাউমিনের মধ্যে। দোকানের মতো স্বাদ লাগুক আর না লাগুক, খেতে তো ইচ্ছা করে, প্রত্যেকবার তো দোকানে যাওয়া যাবে না, তাই বাড়িতেও করে খাই আমরা। তো হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। তো চাউমিন আমি নামিয়ে নিলাম একটা বাটিতে। তারপরে চাউমিন খাওয়া হয়ে গেছে, থালা বাসন ধুয়ে, এদিকে তো ভাত হয়ে এসেছিলো, তো ভাত ফুটছিল গ্যাসে। তো থালা বাসন ধুয়ে এসে আমি মাংসের আলু ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে মাংস ভাজা হয়ে গেল, মাংস ভেজেও তুলে নিলাম। তো ওই তেলে, কড়াইয়ে তেল অনেকগুলোই দিয়েছিলাম, তো ওই তেল মাংস থেকে আবার তেলও ছেড়েছে, তো ওই তেলে আলু ঢেলে নিলাম। আমি এই যে গোটা গোটা আলু দিয়েছি, এই গোটা আলু আর মশলা একসাথে কষিয়ে নিব, পরে মাংস দিব। আমি এইভাবেই রান্না করি, মাংস ভেজে তুলে রেখে দিই, তারপর আলু মশলা দিয়ে কষানোর পরে তারপরে আমি মাংস দিয়ে কিছুক্ষণ কষাই। তো আমি মশলা ঢেলে দিলাম। তো এইদিকে গল্প করতে করতে আলুর সঙ্গে মশলা কষানো হয়ে এসেছে, মশলার সঙ্গে প্রায় তেল ছেড়েও এসেছে। তো আমি আবার শীতের সময় না মটরশুঁটি আমি মাঝে মাঝে মাংসের মধ্যে দিই। তো এই মটরশুঁটি ছড়িয়ে রেখেছিলাম, কষা মশলার সঙ্গে আমি মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ। তারপরে আমি ভাজা যে মাংস করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি সঙ্গে মিশিয়ে দেব। তো আমি এই মশলার সঙ্গে ভাজা মাংস দিয়ে দেব। তো ভাজা মশলা দেওয়ার পরে আমি আবারও কষিয়ে নেব ভালো করে, সম্পূর্ণ মশলা তেল যা থাকে মাংসের মধ্যে ঢুকবে কষাতে কষাতে। তারপরে আমি গরম জল দেব। তো এখন মাংস ঢেলে দিলাম, আমি মাংস কষাবো। এইদিকে আবার অতগুলো মাংস, আলু, মশলা, কড়াই ছোট হয়ে গেছে, মাংস বেশি হয়ে গেছে, কড়াই ছোট হয়ে গেছে। কি বলুন তো, এই কড়াইয়ে ভাজা বলুন আর সবজি রান্নাই বলুন, যাই বলুন না কেন, এই কড়াই রান্না করতে ভালো লাগে। মানে ছোট কড়াই ভাজা করতে বেশ ভালো লাগে, ভাজাটা বেশ সুন্দর হয়। আর ছোটোখাটো কড়াই দেখবেন রান্নার চট জলদি হয়ে যায়। ওইদিকে আবার আমি জল গরম করতে বসেছিলাম মাংসে দেওয়ার জন্য। তো এই কড়াই আমি আর ছাড়তে পারি না, এই কড়াইয়ে রান্না করি, কম হোক বেশি হোক আমি ম্যানেজ করে রান্না করেই নিই। তো মশলা আমার প্রায় কষানো হয়েই এসেছে।
তো মটরশুঁটি দিয়ে মাংস রান্না কেমন লাগে একটু আমাকে জানাবেন, আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে খেতে। আমি এই মটরশুঁটি মুগের ডালেও দিই, মিশানো সবজিতেও দিই, মাছে দিই না, ডিমে আবার দিই আমি, আর এই মাংসে। তা আপনারাও করে দেখবেন কেমন লাগছে, খেয়ে দেখবেন রান্না করে। মাংস কষাচ্ছি আর পেছন থেকে মিঠি বলছে মা আমাকে দাও। আসলে ওরা কষা মাংস খায়, তো কষা মাংস বলুন ভাজা মাছ বলুন মিঠি খুব ভালোবাসে, সৌভিকও খায়। তো সৌভিক আজকে বললো যে খাবো না, চাউমিন খেয়ে পেট ভরে আছে, আমি কষা মাংস খাবো না। তো 2 পিস কষা মাংস আর আলু তুলেছি মিঠির জন্য। এদিকে জল গরম আমি মাংসে ঢেলে দিলাম, মাংস কষানো হয়ে গেছে তাই। এই যে বাটিতে আমি কষা মাংস তুলে রেখেছি মিঠির জন্য। মিঠির আবার তর সইছে না, মাংস গরম হয়ে আছে, এইদিকে আমার মাংস নিয়ে বসে গেছে। গরম জিনিস কি আর খেতে পারে? একটু ঠান্ডা হবে তবেই না খেতে পারবে, কিন্তু মেয়েটা শোনে না কোনো কথা। তো মাংস খেতে বসেছে আর খেতে পারছে না, হাত গরমে পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, তবুও ছাড়ে না। মাংস টকবক করে ফুটছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। তো হালকা হালকা ঝোল করলাম, মটরশুঁটিগুলো উপরে ভাসছে। হয়ে গেছে, একটু উপরে গরম মশলা ছড়িয়ে দিব নামাবার পরে। আমি আবার নামাবার পরেই দিই গরম মশলা। আলু সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। তো মাংস রেডি হয়ে গেল। তো মটরশুঁটি দিয়ে গোটা আলু দিয়ে মাংস ঝোল কেমন হলো, তো কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানিও। কড়াই ছোট থাকার জন্য মাংস অনেকটাই বেশি হয়ে গেছিলো, তাই জল দিয়েও পরিপূর্ণ হয়ে গেছিলো। যখন ঝোল ফুটছিল তখন না ঝোল বয়ে বয়ে পড়ছিল কড়াই গা দিয়ে। তো গ্যাসের উপরে অনেকটাই ঝোল ছিটিয়ে পড়ে আছে, আর শীতের দিন তো ঝোলগুলো শুকিয়ে গেছে। তো আমি গ্যাসের উপরে সার্ফ দিয়ে দিলাম। আমি সার্ফ দিয়ে ভালো করে মেজে ধুয়ে তুলে নিব, সেই জন্য সার্ফ দিলাম। ছোট কড়াই রান্না করলে যেমন সুবিধে আছে, সেরকম ঠিক তার অপর দিকে অসুবিধেও আছে। 2-4টা লোকের পক্ষে ঠিক আছে কড়াই, আর একটু মানুষজন বেশি হয়ে গেলে রান্না করতে গেলে না উপচে সবজি পড়ে বা ঝোল পড়ে বা ডাল পড়ে, যাই হোক না কেন ছোট কড়াইয়ের এই জ্বালা। তো আমি গ্যাসের ভিতরে যে আছে সেগুলো ফুটোগুলো বের করে নিয়েছিলাম। গ্যাস উনানের ওভেনের যে ফুটো মুখগুলো আছে সেগুলোতে না ঢুকে গেছিলো, তো আমি দাঁত কাঠি দিয়ে ফুটোগুলো বের করে নিয়েছিলাম। তারপর গ্যাস মুছে ধুয়ে এদিকে আমি দুধ গরম করতে ভুলে গেছিলাম। তো দুধ গরম করতে বসিয়েছি, আর একদিকে আমি দাঁড়িয়ে যে বাদামগুলো ভেজেছিলাম ওই বাদামগুলো 2-4টা মুখে দিই। যখন টাইম পাস করি আমি বা কোনো কাজ থাকি, দাঁড়িয়ে কাজ করতে হয়, তখন আমি হয় ছোটোখাটো বিস্কিট বা বাদাম বা কিছু মুখে দিয়ে আমি কাজ করি, ভালো লাগে, টাইম পাসও হয়। যেমন বিগ বাবুল মানুষ চেবয় না টাইম পাস করার জন্য, ঠিক সেই রকম। তো দুধ বসিয়ে আমি বাদাম মুখে দিলাম, বাদামের কৌটোটা আবার মিটকেশের মধ্যে রেখেও এলাম। বাদামের কৌটো রাখতে গিয়ে দেখি বিস্কুটের বয়াম খালি আছে। সেই দিন যে আমি সমবায়িকা থেকে ছোটো ছোটো নিমকি বিস্কিটগুলো এনেছিলাম সেগুলো বাড়ন্ত হয়ে গেছে। তো আমি 20 ফার্ম বিস্কিট বের করে বয়ামের মধ্যে ঢেলে নিব, সেই জন্য 20 ফার্ম বিস্কিট বের করে রেখেছি, আর তার সাথে বয়ামটাও এনে রেখেছি আমি। তো দুধ গরম হয়ে যাওয়ার পরেই আমি এই কাজটা করব। এদিকে গ্যাসের উনানটা কখন ফুল আছে দিয়েছি আমি জানতেই পারিনি, দিয়ে আমি ভুলে গেছি। তো আমি এদিকে বিস্কিটের বয়াম আনতে গিয়ে আমার দুধ অনেকটা উতলে পড়ে গেছে। যাক, দুধ উতলানো নাকি ভালো, সংসার বলে উতলে ওঠে, কিন্তু আমার কি সেটা হবে? আদৌ হবে? তাও উপরওয়ালাই জানে। তো দেখুন কতখানি দুধ পড়ে গেছে। বাটিতে দুধ বসানো আছে, দুধ ফুটছে, আঁচ কমিয়ে দিলাম আমি, আর অনেকখানি দুধ পড়ে গেছে। এদিকে ছোট ছোট ইঁদুরের যা উৎপাত, এই দুধ দেখলে সবটাই খেয়ে নেবে। খুব ঘৃণা লাগে, কারণ এখানে রান্না বান্না করি। তো আমি এই কাপড়টা চাপা দিয়ে দিলাম, কারণ ইঁদুর কিছু মুখ দিলে না খুব খারাপ লাগে আমাকে, তাই আমি চাপা দিয়ে দিলাম। পরে মুছে নেব। ইঁদুর ঘোরাঘুরি করে, এইটা গন্ধও করে। তো আমি যে বিস্কিট এনে রেখেছিলাম, বিস্কিট বয়ামের মধ্যে ভরে দিলাম। সাথে মিঠি এসেছে, এখানে মিঠি আবার চাইলো।
মিটিকে দিলাম, বনশ্রীকে দিলাম, আর দুটো পাশে বের করে রাখলাম। উপরে যখন ছাদে যাব সৌভিককে দেব। সৌভিক ছাদে পড়তে গেছে, এখন প্রায় প্রতিদিনই যাই, 2 বেলায় যাই রোদে পড়ার জন্য। তো এই যে দুটো বিস্কুট বের করলাম সেই দুটো সৌভিকের জন্যই বের করলাম। এদিকে বনশ্রী আর মিঠি পুতুল নিয়ে খেলছে। মিঠির স্কুটির পুতুলের পা ভেঙে গেছে, তো বনশ্রীকে বলছে আমার পুতুল মরে গেছে। তাই বললাম ছি এ কথা বলতে নেই, আমার পুতুলের পা ভেঙে গেছে। তো আমি এদিকে আবার ছাদে এলাম বিস্কিট নিয়ে সৌভিককে দেবো বলে, আর আমি চুল ছেড়ে বসলাম ছাদে। ছাদে ঘন কুয়াশা এখনও লেগে আছে, হালকা মিটমিটে রোদ দিয়েছে, তবু বসতে ভালো লাগছে, হাওয়া নেই। তো রোদে বসলাম চুল ছেড়ে। আমি সেই সকালে স্নান করে চুল আটকাই, পুজো করা, রান্না করা, বাড়ির সমস্ত কাজ করে আমি চুল আটকেই করি। চুল ছেড়ে কাজ করতে পারি না, চুল ছেড়ে পুজো করতেও পারি না, রান্না করতে পারি না, কাজকর্ম করতে পারি না। তাই আমি চুল গুটিয়ে করি। চুল ছেড়ে রাখলে খুব অসুবিধে হয়, আর চুল ভেজা থাকলে মাথা ব্যথাও করে। তাই আমি রান্না করার পরে কিছুক্ষণ চুল ছেড়ে আমি চুলটা শুকিয়ে নিই। বিয়ের আগে আবার ঠিক উল্টোটাই ছিল, সব সময় চুল ছেড়ে রাখতাম, এটা লাইফস্টাইল ছিল। তো তাই বিয়ের পরে বোধহয় অনেক কিছুই পাল্টে যায় মেয়েদের জীবনে, তো আমারও হয়তো পাল্টিয়েছে। তাই আমি এখন চুল ছেড়ে বসেছি চুল শুকাতে। কিছুক্ষণ বসবো, চুল ছেড়েই বসবো চুল শুকাতে। আগের তুলনায় আমার চুল অনেকটাই ওঠা কমে গেছে, অনেকটাই বলতে প্রায় আমার চুল উঠেই না। এই যে সেদিন আপনাদের টিপস দেখেছিলাম, কালো জিরে মেথি সব গরম করে ফুটিয়ে জলটা নিংড়িয়ে লেবু রস আর পেঁয়াজের রস দিয়েছিলাম, সাথে আবার হেনাও দিয়েছিলাম একটু চুল কালারিং করার জন্য। দিয়ে কিছুক্ষণ রাখার পরে শ্যাম্পু করেছিলাম, তারপর থেকে আমার চুল একটুও ওঠে না। তার আগে অনেক দিন প্রায় মাসখানেক খুব চুল উঠেছে আমার, এখন চুল প্রায় ওঠা বন্ধ হয়েই গেছে আমার। সেই টিপসটা আমার কাজে লেগেছে, আপনাদের সেই টিপসটা আমি দেখিয়েছি, আপনারা চাইলে ইউজ করতেই পারেন। তো এইদিকে রোদে চুল শুকাচ্ছি, আর সৌভিকের হিস্ট্রি সাজেশন যেটা আছে সেটা আমি পড়ছি। আমাদের থেকে আগের সিলেবাস আর এখনকার সিলেবাস অনেকটাই তফাৎ, তো আমি সিলেবাস পড়ছি, কিছু কিছু মিল পাচ্ছি। কিছু আমাদের সিলেবাসে বড় বড় কোয়েশ্চেন ছিল, পুরোটাই লিখতে হতো 15 মার্কের, আর এখনকার তো সব অবজেক্টিভ হয়ে গেছে। তো সাজেশন দেখছি, ও বাবা সাজেশন তৈরি করে দিয়েছে, ওই সাজেশন অনুযায়ী পড়ে। তো পাশের বাড়ি থেকে মিঠির আওয়াজ পাচ্ছি, মিঠি খেলতে গেছে বনশ্রী বাড়ি, ওখান থেকে চিৎকার করেছিল, আমাকে ডেকেছিল, দেখতে পেয়েছিল তাই। তো আমি আবার উঠে যাচ্ছি, দেখি কি লাফালাফি করছে না ছোটাছুটি করছে। ছাদে যাচ্ছে তো ভয়ও লাগে, ছোট বাচ্চা বলে কথা, ওদের তো সবসময় মাইন্ডে থাকে না যে আমরা দৌড়াচ্ছি বা কিছু। ওই যে ওখানে মিঠি আছে, আমাকে মামা বলে ডাক দিয়ে দেখাচ্ছে আমি এখানে আছি। আবার নিচে নেমে এই ছাদে এলো, উপরে খেলছে। এই যে চলে এসেছে উপর ছাদে, তখন নিচে ছাদে ছিল। দেখুন না, এই যে দৌড়ি লাফালাফি করছে, আমাকে দেখে তো বেশি উৎসাহ, আমাকে দেখে বেশি করছে। আমি ভিডিও করছি তো তাই মনে হয় বেশি। আবার প্রাচীর লাফ দিয়ে টপকিয়ে ওই পারে যাচ্ছে, ওদের ছাদে যাচ্ছে। ওদের এইভাবেই যাওয়া আসা হয়, খেলাধুলা হয়। তো আমি যে সকালে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তুলে নিচ্ছি। এরপরে খাওয়া দাওয়ার পরে ছাদে নাও আসতে পারি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল তখন আমার, রোদে বসে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। খাওয়া দাওয়া হয়নি তো ওই জন্য ঘুমাতেও পারছিলাম না, কারণ তখনই নিচে নামবো সেই জন্য। তো জামা কাপড়গুলো তুলেই নিচে যাব খাওয়া দাওয়া করতে। তো নিচে গেলে আবার ঠান্ডাতে ঘুম আসে না, ছাদে বসলেই যেন ঘুম চলে আসে। ঘুমাতেও ভালো লাগে, কিন্তু ঘুমানো আর হয় না ছাদে। তো সেগুলো জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিচ্ছি। শুভরাত্রি সবাইকে। তো আমাদের রাতের খাওয়ার পর্ব শুরু হয়েছে। মিঠিকে খাইয়ে দিয়েছি আমি, কারণ ও তো ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে আবার খাওয়াতে হয়। তো খাওয়ার পরে ওর খাওয়া হয়ে গেছে, তারপরে ওকে গরম দুধ দিয়েছি। দুধটা একটু বেশ গরম আছে, তাই গ্লাসে ধরে আছে। আর এইদিকে সৌভিক আর তার বাবা খাচ্ছে, আর মিঠি বলছে চামচ দাও, চামচ দিয়ে খাবো। গ্লাসের মধ্যে চামচ ডুবে কি দুধ খাওয়া যায়? তো যাই হোক, দুধটা একটু ঠান্ডা হবে তারপরে খেয়ে নিতে বলছি। আর সৌভিকে যখন ভাত খাওয়া হয়ে যাবে তখন ওকেও দুধ দিব, ও খেয়ে নেবে।
তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।